হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো এবং এটাও আশা করি যে তোমাদের সকলের পুজো খুবই আনন্দে এবং খুব সুন্দরভাবে এক একটি দিন পার হয়েছে। আমাদের ক্লাসের তরফ থেকে সকলকেই আর একবার শুভ বিজয়া এবং আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো দেখো, পুজো তো পার হলো, এবার আমাদের পড়াশোনাটাকেও ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক যেভাবে আমাদের পুজো আনন্দে কেটেছে, আমি আশা রাখবো যে তোমাদের এই পড়াশোনার জীবনটাও যেন এইভাবেই আনন্দে এক একটি দিন পার হয়। যাই হোক, আমরা আজকে আলোচনা করব কি না, তোমাদের চর্যাপদের 5 নম্বর পদ অর্থাৎ ভবনয় গহন গম্ভীর বেগে বাহি, এই পদটির কাব্য সৌন্দর্য। এই 5 নম্বর পদটির আলোচনা কিন্তু রয়েছে। যদি এখন অবধি কেউ এই 5 নম্বর পদটির আলোচনা না পেয়ে থাকো বা এই 5 নম্বর পদটি যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। পুরো লাইন টু লাইন কিন্তু আলোচনা করা রয়েছে, তাহলে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এই 5 নম্বর পদ থেকে যে লং কোশ্চেনটি আসে, সেই লং কোশ্চেনটি আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 1 নম্বর পদের কাব্য সৌন্দর্য অর্থাৎ লং কোশ্চেন আমরা আলোচনা করেছি এবং সেখানে লাইন ধরে আলোচনাও ছিল পুরো পাঠ্য বইটির। সুতরাং সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকো এখন অবধি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। ওকে, তাহলে দেখে নাও এই 5 নম্বর পদ থেকে লং কোশ্চেন কী আসতে পারে না, প্রশ্ন এভাবে আসে না, তোমাদের পাঠ্য পদ অবলম্বনে অর্থাৎ তোমাদের পাঠ্য 5 নম্বর পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। ঠিক আছে, প্রশ্ন কি আসবে না, তোমাদের পাঠ্য 5 নম্বর পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। আমরা জানি যে কাব্য সৌন্দর্য যখনই লিখতে বলা হয় তখনই আমরা দুটো জিনিস পাই। কি না, একটা পাই বাইরের অর্থ, একটা পাই ভিতরের অর্থ। অর্থাৎ আমরা যে পদটি পড়ছি সেই পদটির বাইরের অর্থ, আসলে এর বাহ্যিক অর্থটা কি সেটি প্রথমে লিখতে হয় এবং সেই বাহ্যিক অর্থের অন্তরালে যে এক গূঢ় অর্থ রয়েছে সেই গূঢ় অর্থটাও কিন্তু আমাদেরকে পরবর্তী প্যারা চেঞ্জ করে কিন্তু লিখতে হয়। তখনই কিন্তু একটা আমাদের কমপ্লিট নোট সৃষ্টি হয়, সেটির নাম হচ্ছে কি না কাব্য সৌন্দর্য। আশা করি বোঝা গেছে। ওকে, তোমরা সুন্দরভাবে খাতাতে লিখে নেবে, আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। দেখো, নোটটি এইভাবে লিখবে কি না, তোমরা খাতাতে লিখবে এবং শুরু করবে যেভাবে আমি লিখেছি সেভাবেই তোমরা লিখবে কি না, চর্যাপদের অন্যতম পদকর্তা হলেন চাট্টিল্যপাদ। ওকে, অনেক বইয়ে চাট্টিল পাদ পাবে, অনেক বইয়ে চাট্টিল্য পাদ পাবে। ঠিক আছে, অনেক বইয়ে চাট্টিল এরকম থাকে, এগুলোতে কিন্তু বেশি ধ্যান না দেওয়াটাই উচিত। কেননা চর্যাপদের এই যে সংস্কৃত যে টিকাটা আছে মণিদত্ত যদি সংস্কৃত টিকা যদি না আবিষ্কার করতো, তাহলে হয়তো আমরা চর্যাপদের যে সকল এই যে ভাষার অর্থগুলো জানতে পারছি সেগুলো হয়তো আমাদের কাছে অজানাই থেকে যেত। ঠিক আছে, সুতরাং সেইভাবে এখন অবধি ঠিকঠাকভাবে হয়তো পাওয়া যায়নি সমস্ত কিছু, তাই একটু আধটু এদিক ওদিক হয়ে থাকে বানানগুলো, সেগুলো তোমরা অ্যাভয়েড করে চলবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমি বলি, কী লিখবে না, চর্যাপদের অন্যতম পদকর্তা হলেন চাট্টিল্যপাদ। তিনি গুর্জরীর আগে চর্যার 5 সংখ্যক পদটি রচনা করেন। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি কিন্তু এখান থেকেই বলে দিচ্ছি, শর্ট কোশ্চেনগুলোও এখানেই আলোচনা করে দেবো। দেখো, এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে যে চর্যাপদের 5 সংখ্যক পদটি কার রচনা এবং সেটি কোন রাগে রচিত হয়েছে বা কোন রাগে লেখা। তখন তোমরা লিখবে যে চর্যাপদের 5 সংখ্যক পদটি কার লেখা না চাট্টিল্যপাদের লেখা, এবং এটি কোন রাগে রচনা করা হয়েছে বা গাওয়া হয়েছে, এটি হচ্ছে গুর্জরী রাগে রচনা করা হয়েছে বা গাওয়া হয়েছে। ওকে, তারপর দেখো কী লেখা আছে না, পদটির বাচ্যার্থ হলো, দেখো আমি লিখিয়ে দিয়েছি পদটির বাচ্যার্থ, এইভাবে কিন্তু লিখতে হবে। পদটির বাচ্যার্থ হলো 2 ধারে কাদা মাঝখানে থইনে, অর্থাৎ কি না 2 ধারে কাদা, অর্থাৎ সেটা যে গূঢ়ার্থটা সেটা আমরা পরে বুঝবো। তোমাদের বাচ্যার্থটা তুমি দেখে নাও যে 2 ধারে কাদা মাঝে থই নেই, অর্থাৎ দুদিকে কাদা রয়েছে, মাঝে দাঁড়াবার কোনো জায়গা নেই। থই মানে হচ্ছে কোনো কি বলবো, মানে সেখানে দাঁড়াবার কোনো স্থান নেই। রাইট, পদকর্তা চাট্টিল ধর্মের তরে পৌঁছানোর জন্য এক প্রকার সাঁকো নির্মাণ করেছেন। এখানে জন্য সাঁকো নির্মাণ করেছেন, এখানে একটু তোমরা এরকম করে এখানে এক প্রকার যোগ করে দেবে। ঠিক আছে, এক প্রকারটা অবশ্যই কিন্তু যোগ করবে, এটা কিন্তু একটু লিখে নেবে। ওকে, কি না চাট্টিল অর্থাৎ পদকর্তা চাট্টিল্য ধর্মের তরে পৌঁছানোর জন্য এক প্রকার, এই জায়গাটাতে হবে এক প্রকার সাঁকো নির্মাণ করেছেন। ওকে, তারপরে কি লিখবে না, এই সাঁকোতে পারগামীরা নিশ্চিতভাবে
ওকে, নিশ্চিতভাবে নির্ভয়ে পার হতে পারেন। অর্থাৎ কিনা এই যে পদকর্তা যে সাঁকোটি নির্মাণ করেছেন, এই সাঁকোতে যারা পারাপার হতে চায় তারা নিশ্চিন্তভাবে নির্ভয়ে কোনোরূপ ভয় ছাড়াই কিন্তু তারা পারাপার হতে পারবে বা পারেন। ওকে, এই সাঁকোর উপকরণ বর্ণনা প্রসঙ্গে পদকর্তা বলেছেন। এইখানে একটু কন্ডিশন আছে, এটা একটু ফ্যাক্ট আছে, একটু দেখে নেবে ভালো করে খাতাতে লেখার সময়, যে এই সাঁকোর উপকরণ বর্ণনা প্রসঙ্গে পদকর্তা বলেছেন। অর্থাৎ এই যে সাঁকোর নির্মাণ, অর্থাৎ সাঁকোটা তো পদকর্তা নির্মাণ করেছেন, তো কোনো একটা জিনিস যখন নির্মাণ করতে হয় তাহলে নিশ্চয়ই তার উপকরণ লাগে। এই মনে করো তোমরা যদি একটা বাড়ি বানাও, ঠিক আছে, মনে করো তোমরা যদি একটা বাড়ি বানাও, ওকে, তো এই বাড়িটা বানাতে গেলে কি ইট লাগবে, বালি লাগবে, তাই না, রড লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। তো এগুলো কি, এই ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো হচ্ছে উপকরণ, বাড়ি বানানোর উপকরণ এগুলো। ঠিক সেই তেমনি এই যে পদকর্তা যে সাঁকো নির্মাণ করেছেন, সেই সাঁকো নির্মাণ করার উপকরণ প্রসঙ্গে তিনি কি বলেছেন, এখানে কিন্তু তোমাদেরকে লাইন একটা অ্যাড করতে হবে। সেটা কেমনভাবে লাইনটা অ্যাড করবে না, এইভাবে একটা হাইফেন দেবে বলেছেন পরে। এরপরে দেওয়ার পরে তোমরা মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর, দেখো খাতার মাঝ বরাবর লেখা আছে, কি লিখবে না, ফাড্ডিও মেহতরু পাটি জড়িও অদয় দৃঢ় টাঙ্গি নিবানে কহিও। ঠিক আছে, অনেক জায়গাতে এই যে দৃঢ়, এটা দিটো পাবে, অদয় দিটো টাঙ্গি নিবানে কইও। ঠিক আছে, এরকম এগুলোকে অ্যাভয়েড করে চলবে। ঠিক আছে, অনেক বইয়ে, বিভিন্ন বইয়ে বিভিন্ন, প্রবোধ কুমার বাগচি এক বলেছেন, শাস্ত্রী মহাশয় এক বলেছেন, সুনীতি কুমার এক বলেছেন। ঠিক আছে, এরকম কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তোমরা পেয়ে থাকবে। ঠিক আছে, তো কি না, এখানে তোমরা লিখবে যে ফাড্ডিও মেহতরু পাটি জড়িও অদয় দৃঢ় টাঙ্গি নিবানে কহিও, অদয় দৃঢ় টাঙ্গি নিবানে কহিও। এই দুটি লাইনের অর্থ যদি তোমরা বুঝতে না পেরে থাকো বা বুঝতে যদি না পারছো, তাহলে ডিসক্রিপশানে আমি বললাম যে লিঙ্ক আছে, এই 5 নম্বর পদটি সম্পূর্ণ আলোচনা আছে লাইন টু লাইন, সেটা তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে আলোচনাটা করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, কোটেশন ক্লোজ করবে, অবশ্যই ডবল কোটেশন দেবে। একটু কোটেশন মানে বুঝতে পারছো, কোটেশন মানে এই যে দুটো চিহ্ন আছে, এটা হচ্ছে কোটেশন। ঠিক আছে, এই যে এখানে, ওকে, কোটেশন দিয়ে ক্লোজ করবে, প্যারা চেঞ্জ করার দরকার নেই। ঠিক খাতার প্রথম বরাবর নিচে লিখবে কি, দেখো না, সাঁকোতে চড়া নির্দেশস্বরূপ বলেছেন ডান বাম হওয়া যাবে না এবং দূরে না গিয়ে কাছেই থেকো। এর অর্থ কি, এটা বাহ্যিক অর্থ, এর অভ্যন্তরীণ অর্থ আমরা যখন গুঢ়ার্থটা লিখবো তখন দেখতে পাবো, একটু পরে দেখতে পাবে। তারপরে কি লিখবে না, আবার পাঠকবর্গ সংসার বন্ধনে আবদ্ধ মানুষের উদ্দেশ্যে পদকর্তা এই আশ্বাস রেখেছেন যে তোমরা যদি পারগামী হতে চাও, তবে কি না, তোমরা যদি পারগামী হতে চাও তবে চাট্টিল্যপাদকে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, তোমরা যদি পারগামী হতে চাও, অর্থাৎ ওই সাঁকোতে যদি তোমরা পারাপার হতে চাও বা পাহাড় হতে চাও, তাহলে চাট্টিল্যপাদকে জিজ্ঞেস করে নিতে হবে। দেখো এখানে তোমাদের মনের ভিতরে যদি তোমরা একটা প্রশ্ন চিহ্ন উদয় করো, তাহলে একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে। কেমন প্রশ্ন চিহ্ন সেটি বলি। দেখো সাঁকো মানে হচ্ছে সেতু, সেতু মানে হচ্ছে কি ব্রিজ, ঠিক না, ব্রিজ মানে হচ্ছে নিচে হয়তো এইভাবে জল যাবে, ঠিক আছে, উপরে হয়তো এইভাবে রয়েছে একটা সেতু। ঠিক আছে, জাস্ট ইমাজিন করো একটা সেতু আছে, মনে করো এটা সেতু। ওকে, তো এরপরে তোমাদের মনে বিদে এখানে দেখো সিম্পলভাবে একটা কথা লেখা হয়েছে, আমি লিখেছি যে দেখো এখানে যে আবার পাঠকবর্গ সংসার বন্ধনে আবদ্ধ মানুষের উদ্দেশ্যে পদকর্তা এই আশ্বাস রেখেছেন যে তোমরা যদি পারগামী হতে চাও তবে চাট্টিল্যপাদকে জিজ্ঞেস করে নাও। তাহলে কি পারগামী হতে চাও, তাহলে কোথায় পারাপারের কথা বলা হচ্ছে না, সেই সাঁকো, অর্থাৎ পদকর্তা চাট্টিল যে সাঁকোটি নির্মাণ করেছেন সেই সাঁকোতে যদি তোমরা কেউ পারাপার হতে চাও, তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে, পদকর্তাকে জিজ্ঞেস করতে হবে। পদকর্তা কোন পদকর্তা না, পদকর্তা চাট্টিলকে জিজ্ঞেস করতে হবে বা চাট্টিল্যপাদকে জিজ্ঞেস করতে হবে। এরপরে তোমাদের মনের ভিতরে যদি এই প্রশ্নটি যদি উদয় হয়, কেমন প্রশ্ন, এই প্রশ্নটি হচ্ছে এরকমই যে একটি সাঁকো, এই যে একটা ব্রিজ, এই ব্রিজতে পারাপার হওয়ার জন্য কি আবার কাউকে জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ, আমরা তো সকলেই একটা সেতু পার হতে পারি, সিম্পলভাবে সেতু একটা বানানো থাকবে, সেখানে আমি হেঁটে হেঁটে এপার থেকে ওই পারে চলে যাব, এটাই স্বাভাবিক। মনে করো একটা নদীর মাধ্যমে যদি নদীর মাঝখানে যদি একটা সেতু করা রয়েছে এপার থেকে ওই পার যাওয়ার জন্য, মনে করো এটা একটা নদী, ঠিক আছে, তো এরপরে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য
একটা সেতু এইটা নির্মাণ করা হয়েছে। তো তোমরা অবভিয়াসলি এখান থেকে এইবারে চলে আসতে পারবে। এটার জন্য আবার কাউকে জিজ্ঞেস করতে হবে? মনে তো হচ্ছে না যে কাউকে জিজ্ঞেস করতে হবে বলে। তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এখানে পদকর্তা যে সেতুর কথা বলেছেন সেই সেতুটা কিন্তু আসলে কিন্তু এই আমাদের চোখে দেখা সেতু না। আমরা যে সকল সেতুগুলো বা যে সকল ব্রিজগুলো বা যে সকল সাঁকোগুলো আমরা দেখে থাকি, এগুলো কিন্তু না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটা রূপকের আড়ালে। সেটা তোমাদেরকে একটু পরে বুঝতে হবে যে এই সাঁকো আসলে কী সাঁকো, ঠিক না? আমাদের চোখে দেখা সাঁকো নাকি পদকর্তা অন্য কিছুই আমাদেরকে ইঙ্গিত দিতে চেয়েছেন, রাইট? এরপরে দেখো, এরপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখো। প্যারা চেঞ্জ মানে আশা করি তোমরা জানো, যেখানে তোমরা শেষ করবে সেখানে বাদ দিয়ে দেবে, তারপরের লাইনে কিছুটা প্রথমে বাদ দিয়ে একটু গ্যাপ দিয়ে তোমরা লেখাটা শুরু করবে। দ্যাটস কল টু প্যারা চেঞ্জ। ওকে, এরপরে কি লিখবে না, এই পদটির আবার একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে। এখানে তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো যে এই পদটির বাচ্চার্থের আড়ালে এক প্রকার গূঢ়ার্থ রয়েছে, এইভাবেও লিখতে পারো তোমরা। কিংবা এটাও লিখতে পারো যে এই পদটির আবার একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে। কি, এখানে একটু ছোট্ট করে হাইফেন দেবে, ঠিক আছে? কি রয়েছে না, এই ভবসংসার থেকে কিভাবে মানুষ মুক্তি লাভ করতে পারে তার ইঙ্গিত রয়েছে। আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে এটাই যে এই ভবসংসার থেকে কিভাবে মানুষ মুক্তি লাভ করতে পারে তার ইঙ্গিত রয়েছে কিন্তু আমাদের এই 5 নম্বর পদে, যেটি গুজ্জরির আগে পদকর্তা চাট্টিল্যপাদ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন, রাইট? তারপরে কি লিখবে না, বৌদ্ধ দর্শন তত্ত্ব ও সাধনার তত্ত্ব অনুযায়ী এই ভবসংসারকে নদী প্রবাহের সঙ্গে তুলনা করেছেন পদকর্তা চাট্টিল্য। ওই যে ভবনয় ঘন গম্ভীর বেগবাহী দুয়ান্তি চিখিল মাঝে নথাই। তাহলে কি না, এই যে ভবসংসার, দেখো এই যে বৌদ্ধ দর্শন তত্ত্ব ও সাধনার তত্ত্ব অনুযায়ী এই ভবসংসারকে কার সাথে তুলনা করা হচ্ছে না, নদী প্রবাহের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে তোমরা কি লিখবে না, সংসার বন্ধনে আবদ্ধ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের পাপ দোষের সম্মুখীন হচ্ছেন, তাই এই পাপ থেকে মুক্তি লাভ করার জন্য ধর্মগুরু চাট্টিল এক প্রকার ধর্মের সেতু নির্মাণ করেছেন। তাহলে দেখো এই সেতুটা কিসের সেতু? এই সেতুটা হচ্ছে ধর্মের সেতু। তো ধর্মের সেতুতে যদি কোনো মানুষ পারাপার হতে চায় তাহলে কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সমস্ত কিছু ত্যাগ করে কঠোর সাধনায় বসতে হবে, তবেই কিন্তু সে ধর্মের সেতু কিন্তু সে পারাপার হতে পারবে। এবং সেই সেতুতে পারাপার করতে গেলে নির্দিষ্ট একজন গুরুর প্রয়োজন, সেটিও কিন্তু পদকর্তা চাট্টিল এখানে বলেছেন। প্রতিটা জিনিস, যে কোনো জিনিস সাধনার যদি কোনো জিনিস হয়, কোনো একটা জিনিস যখন সাধনার মাধ্যমে তার ফল আমাদেরকে পেতে হয়, তখন কিন্তু সেই সাধনা কিভাবে করবে, সেই সাধনাতে কিভাবে গেলে, কিভাবে বসলে তুমি সঠিক মার্গ পৌঁছিতে পারবে, তার জন্য কিন্তু একজন গুরু অবশ্যই প্রয়োজন। একজন গুরুই কিন্তু তোমাকে সেই মার্গ দেখাতে পারে, যেভাবে তুমি সাধনা করলে সেই জায়গাতে তুমি পৌঁছাতে পারবে যেখানে রয়েছে মহাসুখ। তার জন্য অবশ্যই কিন্তু একজন গুরুর প্রয়োজন। সুতরাং এই ধর্মের সেতু পারাপার হতে গেলে একজন গুরুকে অবশ্যই দরকার, সেটি কিন্তু পদকর্তা বলেছেন, ঠিক আছে? দেখো তারপরেই লিখেছি কি না, এই সেতুতে পরলোকগামীরা কেবলমাত্র পার হতে পারে, অর্থাৎ গুরুর নির্দেশেই কেবলমাত্র মানুষ মুক্তি লাভের পথ খুঁজে পেতে পারে। বললাম যে এই সেতুতে পরগামী লোকেরা বা পরগামীরা কেবলমাত্র পার হতে পারে। যারা পরগামীরা কেবলমাত্র পার হতে পারে মানে হচ্ছে এই সেতুতে তারাই পার হতে পারে যারা ইচ্ছুক, যারা পেরোতে চায়, এই ধর্মের সেতুকে অতিক্রম করে সেই মহাসুখ অর্জন করতে চায়, তারাই কিন্তু একমাত্র পেরোতে পারে। কিন্তু অর্থাৎটা কি না, গুরুর নির্দেশেই কেবলমাত্র মানুষ মুক্তি লাভের পথ খুঁজে পেতে পারে। অর্থাৎ একমাত্র গুরুর নির্দেশেই, গুরুর কাছে তোমাকে জানতে হবে বিষয়টা যে আসলে আমি কিভাবে এই সেতুটি পারাপার করতে পারবো। তারপরে তুমি সেই সেতুতে নিজের পা বাড়িয়ে নিয়ে চলো সামনের দিকে, তাহলেই কিন্তু তুমি সেই মহাসুখ অর্জন করতে পারবে, সেই সেতু পারাপার হতে পারবে, ধর্মের সেতু পার হয়ে সেই মহাসুখ, সেই শূন্য জ্ঞান তুমি কিন্তু অর্জন করতে পারবে। তার জন্য অবশ্যই একজন গুরুর প্রয়োজন এবং এই গুরুর নির্দেশেই কেবলমাত্র মানুষ কিন্তু মুক্তির পথ খুঁজে পেতে পারে। আশা করি বোঝা গেছে। ওকে, এরপরে কী লেখা আছে দেখো, যে এর পাশাপাশি একটু ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? এর পাশাপাশি পরলোকগামীদের উদ্দেশ্যে পদকর্তা বার্তা রেখেছেন।
কি না পরগামী লোকেদের উদ্দেশ্যে পদকর্তা বার্তা রেখেছেন, অর্থাৎ যারা পেরোতে চায়, অর্থাৎ এই যে ধর্মের সেতুতে যারা পেরোতে চায় তাদের উদ্দেশ্যে পদকর্তা বার্তা রেখেছেন। কি বার্তা রেখেছেন দেখো, যে সাংখ্যমত চড়িলে দাহিন বাম্মা হই নিয়ড্ডি বহিদূর মজহি। দেখো এখানে একটু হাইফেন দিয়ে তোমরা লিখবে কি না সাংখ্যমত চড়িলে দাহিন বাম্মা হই নিয়ড্ডি বহিদূর মজহি, অর্থাৎ এর অর্থও তোমরা বুঝে যাবে। 5 নম্বর পদটি সম্পূর্ণ আলোচনাটা শুনে নেবে, সুন্দরভাবে আলোচনা করা আছে। ইনকেস যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবে, তোমাদেরকে বুঝিয়ে বলে দেওয়া হবে কমেন্টে, ঠিক আছে। অর্থাৎ আমি একবার বলে দিই, যদি সাঁকোতে যদি তুমি চড়ো বা পদকর্তা চাট্টিল যে ধর্মের সেতু নির্মাণ করেছেন সেখানে তুমি যদি চড়ো তাহলে দাহিন ও বাহিন হওয়া যাবে না, ডান দিক বাঁ দিক হওয়া যাবে না, ঠিক আছে। ডান দিক বাঁ দিক হলেই কিন্তু তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত এবং তুমি কোনো রকম কিন্তু পারাপার হতে পারবে না, অর্থাৎ এই পিছু টান, ঠিক আছে। এই যে ভব সংসারে যে পিছু টান, কোনো রকম কিন্তু পিছু ফিরে তাকানো যাবে না। কাম ক্রোধ লোভ লালসা মোহ কিন্তু সর্বদাই তোমার সাথেই থাকবে, সেগুলোকে অতিক্রম করে তোমাকে পেরিয়ে যেতে হবে মহাসুখের কাছে। অর্থাৎ এই যে কাম ক্রোধ লোভ লালসা মোহ, এই যে একটা তরু রয়েছে, এই মেহতরু, এই কারণে তো একে মেহতরু বলা হচ্ছে। এই মেহতরুকে ফাড্ডিও মেহতরু পাটি চড়িও, মানে কি যে অদয় টাঙ্গি দিয়ে, ঠিক আছে, অদয় রূপ টাঙ্গি দিয়ে এই যে আমাদের মেহতরু রয়েছে, যে মেহতরুতে সর্বদাই কাম ক্রোধ লোভ লালসা মোহ ভালোবাসা এই সমস্তগুলো বিদ্যমান, পিছুটান বিদ্যমান, এইগুলোকে কিন্তু সেই অদয় রূপ টাঙ্গি দিয়ে কেটে ফেলতে হবে এবং অর্থাৎ ফাড্ডিও অর্থাৎ কেটে ফেলতে হবে এবং কেটে সেগুলোকে জোড়া লাগিয়ে এক প্রকার সেতু নির্মাণ করতে হবে। এবং সেই সেতুতে তুমি যখন চলাচল করবে তখনই কিন্তু তুমি মহাসুখ অর্জন করতে পারবে, অর্থাৎ মধ্যমা নারীতে তোমাকে যেতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাও যদি ইনকেস যদি বুঝতে অসুবিধা তোমরা আলোচনাটা দেখে নেবে, বুঝে যাবে। ওকে, তারপরে তোমরা কি লিখবে, এখানে তো আমি বলে দিলাম যে এখানে প্যারা চেঞ্জ করে তোমরা লিখছো যে সাংখ্যমত চড়িলে দাহিন বাম্মা হই নিয়ড্ডি বহিদূর মজহি। ওকে, তারপরে তোমরা অর্থাৎ দিয়ে কি লিখবে, অর্থাৎ বোধিচিত্তের জন্ম হলে সাধনার স্তর সিঁড়ি অতিক্রম করে, ঠিক আছে। এটা সাধনার সিঁড়ি তোমরা দিতে পারো, ঠিক আছে। স্তরটা না দিলেও চলবে, বা সাধনার স্তর অতিক্রম করে এটা দিতে পারো, আবার সাধনার সিঁড়ি এটাও দিতে পারো, ঠিক আছে। যে বোধিচিত্তের জন্ম হলে সাধনার স্তর বা সাধনার সিঁড়ি অতিক্রম করে সিদ্ধি লাভ করা যায়। অর্থাৎ এই যে সাধনার যে এক একটা ধাপ, মূলাধার চক্র, বক্ষ চক্র, ঠিক না, তারপরে তোমার জ্ঞান চক্রে যে সকল চক্রগুলো আমাদের রয়েছে, এই ধীরে ধীরে এক একটা সিঁড়ি কিন্তু, অর্থাৎ এক একটি চক্র জাগ্রত হতে সেই সিদ্ধি লাভের জায়গাতে পৌঁছাবে যখন তুমি সাধনায় বসবে, রাইট। অর্থাৎ বোধিচিত্তের জন্ম হলেই সাধনার স্তর বা সাধনার সিঁড়ি অতিক্রম করে সিদ্ধি লাভ করা যায় এবং এই সাধনার পথে পরগামী হয়ে আরেকবার বলি যে এই সাধনার পথে পরলোকগামী হয়ে কিভাবে নিজেকে পৌঁছানো যেতে পারে তার জন্য সদ্গুরু চাট্টিলকে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বললাম। যদি কেউ নিজের বোধিচিত্তকে জন্ম দিয়ে, ঠিক আছে, সেই সাধনার সিঁড়ি অতিক্রম করে যদি কেউ সিদ্ধি লাভ করতে চায় এবং যদি কেউ সেই চাট্টিল্যপাদের তৈরি করা ধর্ম সেতুতে যদি কেউ পারাপার হতে চায় বা পরলোকগামী হিসেবে যদি কেউ নিজেকে নিযুক্ত করতে চায়, তাহলে কিন্তু সদ্গুরু চাট্টিল্যপাদকে জিজ্ঞেস করে নিতে হবে যে সেই ধর্মের সেতুতে নিজেকে কিভাবে নিয়ে গেলে আমরা সেই মহাসুখ অর্জন, অর্থাৎ আমাদের যে গন্তব্যস্থল সেই মহাসুখ, সেই শূন্য জ্ঞানে আমরা পৌঁছাতে পারবো, রাইট। এই হলো পদটির কাব্য সৌন্দর্য। তেমন কিছুই না, সিম্পলভাবে রয়েছে, বেশি বড়ও না এবং বেশি ছোটও না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে লং কোশ্চেনটি তোমাদের, এবং তোমাদের যদি এইভাবে আলোচনা ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমাদের আলোচনাগুলো ভালো লাগছে, লং কোশ্চেনগুলো ভালো লাগছে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা রুটিন দেওয়ার কথা ছিল, তো রুটিনটা হয়তো আমি রুটিন মাফিক তোমাদের ক্লাসগুলো নিতে পারবো না, যে কারণে আমি রুটিনটি এখনও দিয়ে উঠতে পারিনি। কেননা রুটিন যদি দিয়ে দিই তাহলে আমার নিজেরও একটু সমস্যা হবে। হয়তো মনে করো সেই রুটিনে আমি ভিডিও দিতে না পারলাম, তখন তোমাদের মনের ভিতরে একটা ডিপ্রেশন আসবে যে হ্যাঁ খামখেয়ালি চলছে, কিন্তু যে কারণে আমি
পারলাম না দিতে, কিন্তু তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, এতটা নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। এইভাবেই তোমাদের আলোচনা করা হবে, লং কোশ্চেন টেক্সট বুকের আলোচনার সাথে লং কোশ্চেন সমস্ত কিছু এইভাবেই আলোচনা কিন্তু তোমাদের করা হবে। শুধু ধৈর্য ধরে থাকবে, তোমরা ধীরে ধীরে করে করে একটু একটু করে ইনক্রিজ করতে থাকো নিজেদেরকে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদেরকে বিশ্বাস দিচ্ছি মানে এটা না যে তোমরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে। কোনো মানুষকে তোমরা কিন্তু কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে কারো প্রতি তোমার ডিপেন্ড হয়ে যাবে না যে হ্যাঁ তিনি বলেছেন যে সিলেবাস শেষ করে দেবেন মানে আমি সম্পূর্ণটা তার উপর ডিপেন্ডেড, সেটা কিন্তু করলে কখনোই চলবে না। সর্বদাই মনে রাখবে যে নিজেদেরকে এক পা এগিয়ে রাখতে হবে সেলফ স্টাডির মাধ্যমে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সেলফ স্টাডি যদি না করো তাহলে কিছুই হবে না। আমি তোমাদের যতই পড়াই, যতই নোট লেখাই, তুমি যদি সেই নোট বা সেই পড়াগুলো যদি বাড়িতে না পড়ো তাহলে কোনো রকমেই কিন্তু আর হবে না। তুমি ভেবে রেখেছো হ্যাঁ স্যার তো পড়িয়ে দিয়েছেন আমি বুঝে গেছি, মানে আমি পরীক্ষাতে গিয়ে সমস্ত কিছু লিখে দেবো বাড়িতে প্র্যাকটিস ছাড়াই, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো বা তোমরা কিন্তু ভুল করবে। সুতরাং এখন প্রচুর কম্পিটিশনের যুগ, ঠিক আছে। আমার নিজের এর আগের বছর এই বছর যারা পাস আউট হলো গ্র্যাজুয়েশনে বাংলাতে, যারা 84-85% পেয়েছে, তাও কিন্তু নিজেদের ইউনিভার্সিটিতে চান্স পায়নি, অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। সুতরাং কম্পিটিশনের জায়গাটা প্রচুর পরিমাণে। সুতরাং নিজেদেরকে তোমরা চেষ্টা করো সেলফ স্টাডির মাধ্যমে এক পা করে এগিয়ে রাখার। বিভিন্ন বই পড়ো, ঠিক আছে। তপন কুমার চট্টোপাধ্যায়ের বইটি বললাম, সহায়িকা যে গ্রন্থটি রয়েছে সহায়ক গ্রন্থ, সেটা তোমরা কিনো। সেই বইটি কিনে নিয়ে তোমরা দেখো, কোনো একটা মনের ভিতরে প্রশ্ন উদয় করো, সেই প্রশ্নটি খোঁজার চেষ্টা করো। সেই প্রশ্নটির অ্যান্সার খুঁজে না যদি পাও কোনো রকমে, তখন তোমরা কমেন্ট করে জানাও বা আমাকে জানাও, আমি কিন্তু তখন তোমাদেরকে হেল্প করব। আশা করি বোঝা গেছে। কথাগুলো কিন্তু মনে রাখবে এবং এই কথাটি বারবার মনে রাখবে যে দিন শেষে দিনে তোমরা 100টা বন্ধুর সাথে মিলামেশা করতে পারো, কিন্তু রাত্রিবেলা যখনই হয়ে যাবে তখন সেই 100টা বন্ধুর মধ্যে শুধুমাত্র একটি বন্ধুকেই খুঁজে পাবে তুমি। কথাটি ভালো করে মনে রাখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে কথাটি, যে দিনের বেলাতে তুমি 100টি বন্ধুকে খুঁজে পেলেও রাত্রিবেলাতে সেই 100টি বন্ধুর মধ্যে তুমি একজন বন্ধুকেই খুঁজে পাবে। সেই বন্ধুটি আর কেউ না, সেই বন্ধুটি হচ্ছে তুমি নিজে। অর্থাৎ দিন শেষে তুমি কিন্তু একা নিজের বন্ধু হয়েই থেকে যাবে। সুতরাং এই পৃথিবীতে কেউ কারো না, যদি কেউ আছে তাহলে সেটা হচ্ছে মা এবং বাবা, নিঃস্বার্থের মতো তারা ভালোবাসেন। সুতরাং মা, বাবা, পড়াশোনা এবং তুমি এবং 1-2টো ভালো বন্ধু, ব্যাস এটাই দুনিয়া। এইগুলোকে নিয়ে চলো, ভালো করে পড়াশোনা করো, দেখবে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে। কথাগুলো কিন্তু মনে রাখবে। এরপরে খারাপ হয়তো যদি লাগে তাহলে আমার বলার কিছু নেই এখানে। ওকে, চলো নেক্সট ক্লাসে ফিরে আসছি। 5 নম্বর পদটি যেহেতু আলোচনা করা ছিলই আগের থেকে, সুতরাং সেই জন্য নতুন করে আর কিছু দিলাম না। তোমরা একটু আলোচনাটা দেখে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা। এবং 5 নম্বর পদের পরে তাহলে 1 নম্বর পদ আলোচনা হয়ে গেছে, 5 নম্বর পদেও আলোচনা আছে এবং 8 নম্বর পদেও আলোচনা আছে। তোমরা এগুলো একটু খুঁজে নেবে, ঠিক আছে। কিংবা 8 নম্বর পদেরও আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। এবং 14 নম্বর এবং 22 নম্বর তোমাদের যেটা থাকছে, এইটা দুটোর মধ্যে যে কোনো একটা পদ আলোচনা করব এবং দুটো পদের কাব্য সৌন্দর্য দিয়ে দেবো। এবং তাম্বুলখণ্ড আলোচনা রয়েছে, সম্পূর্ণটা ভালো করে দেখে নেবে। এরপরে আমরা হয় নৌকাখণ্ড আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, না হয় কিন্তু আমরা চলে যাব একেবারে তোমাদের CC2তে গল্পগুচ্ছে, ঠিক আছে। গল্পগুচ্ছে যে তোমাদের 5টা গল্প আছে, পোস্টমাস্টার, নিশীথে, এক রাত্রি, শাস্তি, মেঘরুদ্র, এই গল্পগুলো কিন্তু আমরা আলোচনা করব একদম লাইন ধরে ধরে টেক্সট অনুযায়ী, ঠিক আছে। ওকে, চলো ফিরে আসছি নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো, এনজয় করো, অবশ্যই আনন্দে থাকো। ইনকেস যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে আছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে, অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। আর একটু তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ক্লাসগুলো হেল্পফুল, তাহলে তোমাদের আশেপাশের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে চ্যানেলটি শেয়ার করে দিতে পারো বাংলা অনার্সের, তাদেরও হেল্প হবে। এবং যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি ইচ্ছে থাকে, পরবর্তী ক্লাস যদি পাওয়ার ইচ্ছে থাকে তা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ইচ্ছে না হয় তো ডিসলাইক দিয়েও চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের সেটা পার্সোনাল ম্যাটার, তোমাদের সেটা ব্যক্তিগত মতামত। চলো ফিরে আসছি নেক্সট ক্লাসে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে কী করবে জানে না, পড়াশোনা করবে। ওকে, চলো।